হ্যালো বন্ধুরা, নতুন করে একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আজকের ভিডিও যখন করছি, তোমরা জানো ভারতীয় ফুটবল অন্ধকার জগতে প্রবেশ করেছে। ফিফা যেদিন ফুটবলের ক্রমতালিকা যারা ঘোষণা করে, ফিফা সর্বোচ্চ অর্গানাইজেশন, যেটা তোমরা জানো, তারা যেদিন ঘোষণা করলো ভারতীয় ফুটবলে র্যাঙ্ক 133 নম্বর দাঁড়িয়েছে, ঠিক পরের দিন শুক্রবার এফএসডিএল ঘোষণা করলো, বিভিন্ন ভিন্ন ক্লাবকে চিঠি দিয়ে জানিয়ে দিল 1925-26 সালে আইএসএল বন্ধ। এবং তারা দুঃখের সঙ্গে জানাচ্ছে যে আইএসএল টুর্নামেন্ট, যে সর্বোচ্চ লিগ আমরা দীর্ঘ 2010 সাল থেকে দেখে আসছি, এফএসডিএল এর তত্ত্বাবধানে সুপার লিগ, সেই লিগ তারা করতে পারবে না। তারা জানিয়ে দিয়েছে আমরা অপারগ। এখন এই জায়গা যে ঘটনা, আমাদের পরম্পরায় যে ঘটনাগুলো আমাদের সামনে এলো, শেষে বন্ধ করার জায়গা পৌঁছতে এলো, তার আগে দীর্ঘদিন ধরে অনেক জল বয়ে গেছে। তারা সেই সুষ্ঠু সমাধান, ফুটবলকে বাঁচাবার জন্য যে ভূমিকা থাকা দরকার, ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনের যে সবচেয়ে বড় একটা দায়িত্ব থাকে, আমরা দেখেছি ক্রমশ তারা বার্গেনিং, ক্রমশ তারা এফএসডিএল এর সঙ্গে দর কষাকষি ইত্যাদি করে চাপ সৃষ্টি তৈরি করে ভেবেছিল যে এফএসডিএল এসে যা ইন্ডিয়ান ফুটবল ফেডারেশন যেটা ভাবছে সেটাই মেনে নেবে। কিন্তু ঘটনা হলো না, সেই জায়গায় গেল না। আলটিমেটলি এই আইএসএলটা বন্ধ হয়ে গেল। এখন প্রথমেই বলি, এই আইএসএল বন্ধ হলে ক্ষতিটাকার, সবচেয়ে যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে ভারতীয় ফুটবল। যে ফুটবলাররা আজকে ভারতবর্ষে যে 13টা টিম আছে, গতবারে আই লিগ চ্যাম্পিয়ন এবছর ঢুকেছে, তারা অংশগ্রহণ করবে 14টা টিম। সমস্ত টিমের বিনিয়োগকারীরা তারা 5-6 মাস আগে থেকে তারা টিম তৈরি করার কাজে নেমে গিয়ে তারা টিম তৈরি করেছে। এখন যে সমস্ত ফুটবলাররা যারা যুক্ত হলো, সেখানে দাঁড়িয়ে আমরা কি দেখব, যে একমাত্র মোহনবাগান সুপার জায়েন্ট এবং এফসি গোয়া, যারা চ্যাম্পিয়ন্স লিগ 2 তারা খেলবে, এবং ডুরান্ড কাপ হবে 23শে জুলাই থেকে আরম্ভ হচ্ছে। ইস্টবেঙ্গল প্রথম দাবছে এই টুর্নামেন্টের পর। তারপর এই যে বিনিয়োগকারী যে সমস্ত টিমগুলো তৈরি করেছে, তাদের প্লেয়ারদের ভবিষ্যৎটা কী হবে। এখন এই জায়গায় এএফএ ভাবলে এরকম একটা সিদ্ধান্ত জন্য অপেক্ষা করতে হতো যে কবে এফএসডিএল বন্ধ করে দেবে, তাদের কোনো দায়িত্ব থাকবে না। সেইটা আমরা দেখতে পেলাম গতকালের ঘোষণার মধ্যে দিয়ে। বিষয়টা তো ছিল এই, এফএসডিএল এর যে বক্তব্য, যা তোমরা সকলেই জানো, যে এফএসডিএল এর সঙ্গে যে মাস্টার চুক্তি এগ্রিমেন্ট বলে যে কথাটা আছে, সেই চুক্তিতে এবার রদবদল করতে চেয়েছে। এবং তাদের প্রস্তাবটা খুবই ভালো। তাদের প্রস্তাবটা হচ্ছে যে 60% মতো অংশীদারিত্ব, সেটা হচ্ছে এই যে ক্লাবের বিনিয়োগ যারা করে, যে সমস্ত ইনভেস্টররা, তারা পাবে। 26% মতন অংশীদারিত্ব এফএসডিএল নিজে রাখবে, বাদবাকি যে 14% অংশীদারিত্ব হচ্ছে এআইএফএ থাকবে। এবং তাদের বক্তব্য হচ্ছে এর মধ্যে দিয়ে বিনিয়োগকারী সংস্থাগুলো তারা ফুটবলকে উন্নতি করার জন্য যখন ইনভেস্ট করছে, যখন সেখানে কোনো লাভের অঙ্ক তারা দেখতে পাচ্ছে না, তা সত্ত্বেও ইনভেস্টররা আসছে, তাহলে সেই ইনভেস্টরদেরকে বাঁচিয়ে রাখার জন্য, যারা ফুটবল থেকে দূরে না সরে যায়, ফুটবলকে যারা ভালোবেসে এসেছে, তাদের রাস্তাটা খুলে দিয়ে এলো। তারা তো এখন এখান থেকে মুনাফা পায় না, ফুটবলে ইনভেস্ট করে তারা তো কোনো ভালো জায়গায় পৌঁছতে পারছে না, তা সত্ত্বেও তারা ফুটবলকে ইনভেস্ট করছে। তাহলে এই চিন্তার বিষয়টা দেখে এফএসডিএল এই বক্তব্যটা রেখেছে, এই আলোচনার টেবিলে এই বিষয়গুলোকে রেখেছে। কিন্তু আমরা দেখলাম যে তারা অনড় হচ্ছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, তাদের কোনো কাজ নেই, মাদার অর্গানাইজেশনে বসে আছে, ফুটবলের স্বার্থে কিচ্ছু তারা করেনি।
ফুটবলের স্বার্থে খতিয়ান যদি আমরা একটু দেখি, যে ফুটবল প্রেসিডেন্ট অর্থাৎ ইন্ডিয়ান ফুটবল প্রেসিডেন্টের যে সময় প্রিয়রঞ্জন দাশগুপ্তি ভারতবর্ষ আন্তর্জাতিক জায়গায় না গেলেও আন্তর্জাতিক টুর্নামেন্টকে অংশগ্রহণ করতো, আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো নিজের ভারতবর্ষ সংগঠিত করতে পেরেছে। এ দৃশ্য তো আমরা দেখেছি, বেশি দিন না, আমরা নেহেরু গোল্ড কাপ দেখেছি, অসাধারণ সমস্ত টিম আসতো, অসাধারণ ফুটবলদের সেই মাধুর্য, সেই নৈপুণ্য আমরা দেখেছি। সেই জিনিস তো আজকে কল্পনা করতে পারা যায় না। ছোট একটা ফেডারেশন কাপ থেকে আরম্ভ করে স্ট্যাফোর্ড কাপ, ভিন্ন ভিন্ন যে টুর্নামেন্ট ছিল সেই সব টুর্নামেন্ট বন্ধ। অথচ এই আইএফের পদাধিকারী বললে সেখানে বসে থাকবেন প্রেসিডেন্ট কল্যাণ চৌবে, তার সাথে অন্যান্য তার সেক্রেটারিরা বসে থাকবেন, তাদের কাজকর্ম কোনো নিরীক্ষা হবে না, জবাবদিহি করতে হবে না। তারা প্রতি মাসে সেখান থেকে তারা 3 লাখ, 3.5, 4, 5 লাখ করে টাকা নিয়ে চলে যাবে। এটা হচ্ছে একটা মাদার অর্গানের কর্তা ব্যক্তিদের কাজ। এবং এখানেই এপিএসডিএল এর সাথে তার তীব্র মতনৈক্য হয়েছে যে প্রতি বছর যেহেতু এপিএসডিএল 55 কোটি টাকা করে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে দেয়, সেটাই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন দাবি করেছে সেই চুক্তি বলবৎ রাখতে হবে। এবং এই জায়গার একটা সমস্যা, সুপ্রিম কোর্টে চলে গেছে এখন বিষয়টা, যে এআইএফের কর্তা ব্যক্তিদের নতুন সংবিধান রচনা যতক্ষণ না হচ্ছে তার আগে এই এআইএফের যে কর্তা ব্যক্তিরা তারা কোনো প্রকার কোনো জিনিস সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারবে না। এবং তারা চুক্তি ক্ষেত্রে তো অবশ্যই না। তাহলে যতক্ষণ না সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে সংবিধান তৈরি হবে, সংবিধানের পর যে ইলেকশন হবে, ইলেকশনের পরে যে পদাধিকাররা আসবে, যে কমিটি হবে, তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। এবং এই জায়গা আইএসএল সেপ্টেম্বরে শুরু করতেই পারতো এপিএসডিএল বলছে সেপ্টেম্বরে আমি যদি শুরু করি তাহলে আমার হাতে মাত্র 2 মাসের মতন টাইম, 8ই ডিসেম্বর সেখানে তাদের চুক্তি রদ হয়ে যাচ্ছে, চুক্তি ভেঙে যাচ্ছে। বলছে এর মধ্যে দাঁড়িয়ে অন্তত 2 মাস, 1 মাসে একটা ক্ষেপে অন্তত ক্রিয়াসূচি তৈরি করতে হয়। শুধু এই ক্ষেত্রে তা না, যেমন ক্রিয়াসূচি আছে, মিডিয়ার পার্টনার বাঁচতে হয়, স্পন্সরশিপ বাঁচতে হয়, এবং বিনিয়োগকারী যে টিমগুলো আছে তাদের সাথে একটা বোঝাপড়ার দরকার হয়। তাহলে এই অল্প সময়ের মধ্যে ক্রিয়াসূচি, পার্টনারশিপ, মিডিয়া এবং স্পন্সরশিপ এবং বিনিয়োগকারীদের সঙ্গে সংগঠিত করার সে সময় তাদের কাছে নেই। তারা তাই বলেছে যে সেপ্টেম্বরেও আমরা শুরু করতে পারছি না, তাই আমরা নিজের হাত গুটিয়ে নিলাম। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আজকে আমাদের ভাবতে হবে, আজকের ফুটবল অনুগামী আমরা যারা ইউটিউবার খুব বলিষ্ঠর সাথে বলছে এই খামখেয়ালিপনা বন্ধ হোক। তাদের নিজেদের স্বার্থে চেয়ার, নিজেদেরকে বলবৎ রাখার জন্য তারা যা কিছু করবে, ফুটবলকে গলা টিপে মেরে ফেলবে, এ আমরা সহ্য করতে পারি না, এ আমরা দেখতেও পারি না। আমরা ফুটবল অনুরাগামী, আমরা ফুটবলের স্বপ্ন দেখি, এবং অগণিত মানুষের যে ভারতবর্ষে ফুটবলে অগণিত সমর্থক আছে, ফুটবলকে যারা ভালোবাসে, তাদের নিজেদের সংসারে সমস্ত কিছু কাজকর্ম উপেক্ষা করে ফুটবল মাঠে তারা উপচে পড়ে, তাদের সব সময় ধ্যান জ্ঞান সেই ফুটবলকে যারা আজকে মারতে চাইছে তাদের বিরুদ্ধে আজকে আমাদের গর্জে ওঠার প্রয়োজন আছে। তাই এই বিষয়টাই আজকের খুব দুঃখের সঙ্গে আজকে এই ভিডিওটা আমি তৈরি করলাম। আমার মন খুব একটা ভালো নেই যে বিজ্ঞাপন, ভারতীয় ফুটবলের ক্ষেত্রে এই বিজ্ঞাপন ভালো না। শুধু তাই নয়, যে আইএসএলে যদি এরপর চালুও হয় তাহলেও কিন্তু পরবর্তীকালে ভারতবর্ষে এখনও পর্যন্ত আইএসএলে যে সমস্ত বিদেশি ফুটবলার আমরা দেখতে পাচ্ছি, সেই বিদেশি ফুটবল, মানের বিদেশি ফুটবল, এই ঘটনা যদি দেখে, একটা ঘটনা তো আমরা জানি যে মোহামেডানের একটা ঘটনা, যে ঘটনা হচ্ছে প্লেয়াররা টাকা পায়নি, এটা সমস্ত বিদেশের সংবাদপত্র বেরোয়, বিদেশের মানুষের কাছে পৌঁছে, ক্লাবের কাছে পৌঁছে, এটা ভালো বিজ্ঞাপন না, এটা ভালো বিজ্ঞাপন না। তারপর আর একটা ভালো বিজ্ঞাপন না, এরকম একটা বড় ঘটনা। তাহলে আগামী দিনে কোনো ভালো প্লেয়ারকে আমরা দেখতে পাবো, কোনো ভালো প্লেয়ার ভারতবর্ষে আসবে, এই সমস্ত প্রশ্নে রেখা আজকের আমাদের ফুটবলের ক্ষেত্রে দেখা দিয়েছে। তাই এই দুঃখের সঙ্গে এই ভিডিওটা করা, তার জন্যই তোমাদেরকে সমস্ত বিষয়টা রাখলাম। আজকের টোটালি ফুটবলের বাইরে যারা ফুটবলকে পরিচালনা করে তাদের সম্বন্ধে বিষয়টা আমি আজকের এখানে তোমাদের কাছে তুলে ধরলাম। তা পরিশেষে তোমাদের কাছে যে কথাটা বলবো, যে তোমরা যারা ফুটবলের অনুগামী
আমার এই পিএসটি ফুটবলকে যারা পছন্দ করো, ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন, আমার থেকে ছোট, আমার মাঝ বয়সী, আমার বয়সী যে সমস্ত গুণগ্রাহীরা আমার এই ভিডিও দেখছো, আমার এই পিএসটি চ্যানেলকে ফলো করো, তাদের কাছে আমি বলবো আমার চ্যানেলটাকে লাইক শেয়ার করতে ভুলো না, এবং বহুজনের কাছে আমার এই ভিডিওটাকে শেয়ার করতে তোমাদের কাছে আবেদন রাখবো। এই বলে তোমাদের থেকে আজকে বিদায়।